না, আপনারা যেটা হেভিওয়েট বলে কোট করছেন সেখানে আসলে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তারা আগে থেকেই হেভিওয়েট কেন? কারণ তাদের একটা পলিটিক্যাল মাদার পার্টি রয়েছে। সো আমরা যাদেরকে চিনছি তারা পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড হওয়ার কারণেই তারা হেভিওয়েট প্রার্থী হয়েছে। আপনারা কি স্টুডেন্টের কাছ থেকে কোনো রিভিউ নিয়েছেন ওয়েদার দে আর হেভিওয়েট অর নট? সো তাদের যে ম্যানটা শো করছে, তাদের পেছনে যে জনতা দেখছেন, সেটা তাদের আদর্শিক লড়াইয়ের যে কর্মী রয়েছে তাদের কাছে তারা কিন্তু হেভিওয়েট প্রার্থী। অথবা যার কারণে মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 4 জন ব্যক্তিকে সবসময় ইন্টারভিউ করা হচ্ছে। কিন্তু আজকে আমি যখন ইন্টারভিউ করতে এসেছি আমার পেছনে কেউ আছে? নাই। বা আমার আশেপাশেও কেউ নাই। আমি যে লড়াইটা করছি সেটা হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যেখানে এসেছি এটাই বোঝা যায় যে আমি হেভিওয়েট কি লো ওয়েট প্রার্থী বা কী চাপ অনুভব করছি। কারণ হচ্ছে যে আমাকে কিন্তু কোনো দলের ভিত্তিতে নিয়ে আসা হয় নাই, কোনো প্যানেল থেকে মনোনয়ন দেওয়া হয় নাই, বা কোনো মাদার পার্টি স্যার আমাকে রেকমেন্ড করে নাই যে আপনি এখানে থাকছেন কিনা। তো সেই জায়গা থেকে যেহেতু আমি ছাত্রদের প্রতিনিধিত্ব করছি, আমার আসলে চাপ অনুভূত হওয়ার কোনো কথাই নাই। কারণ ছাত্র নির্বাচনে অংশ নিব এটা আসলে তো একটা মজারই বিষয়, কারণ আমি আমার ভাই বোন, ছোটো ভাই বোন তাদেরকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। সেই জায়গা থেকে আমি খুব আনন্দিত। ইন্টারেস্টিং অবজারভেশন আমার আছে। না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে মানে আদর্শিক লড়াই, একাডেমিয়ার ভেতরে আদর্শিক লড়াইটা কিভাবে হয় সেটা হচ্ছে ডিবেটের মাধ্যমে, আর্গুমেন্টেশনের মাধ্যমে। আপনারা কি দেখেন পাকিস্তান পর্বের আগে, মানে আমরা পাকিস্তান পর্বের সময়ে যে দেখেছি, তখন কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 52 সালে আমরা ভাষা আন্দোলন করেছি। ভাষা আন্দোলনের পরে ডাকসু বন্ধ হয়েছে, 70 পর্যন্ত কিন্তু ডাকসু চালু থেকেছে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা এনভায়রনমেন্ট ছিল যেখানে ডান বাম যেটাই বলেন, আমাদের ছেলেমেয়েরা শিবির করবে, তারা বাম করবে, যে কোনো আদর্শিক কিছু করতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের চোখে কিন্তু তারা সমান থাকবে। এই যে সমানতা, এটা তৈরি করাই হচ্ছে একাডেমিক এনভায়রনমেন্ট। একাডেমিক পলিটিক্স মারামারি পলিটিক্স নয়, ভায়োলেন্সের পলিটিক্স নয়, সবের পলিটিক্স নয়, এটা হচ্ছে আর্গুমেন্টেশনের পলিটিক্স। আমার পার্টি যদি শ্রেষ্ঠ হয় এটা আমরা ডিবেট করবো। আপনার অক্সফোর্ড ইউনিয়নের ডিবেট দেখেছেন, কেমব্রিজ ইউনিয়নের ডিবেট দেখেছেন, শশী থারুরের বক্তব্য ভাইরাল হয়েছে, দেখেছেন না? তো এখানে ইউনিয়নগুলোতে আমাদের যে অ্যাডভাইজার রয়েছেন তিনিও অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা করেছেন। তার মানে এই ইউনিয়নগুলো কতটা শক্তিশালী যে আপনি পলিটিক্যালি কী করছেন, আপনার ডিসকোর্সটা কি, এটা আপনি প্রেজেন্ট করতে পারেন। তার মানে এই না যে আপনাকে হলে সংকট তৈরি করে কর্মী উৎপাদন করতে হবে। আপনার আদর্শে কেউ যদি সাবস্ক্রাইব করতে পারে, কিন্তু স্টুডেন্টরা এখানে কিন্তু একাডেমিক পড়ালেখার জন্য এসেছে। অর্থাৎ আমরা রাজনীতিটা একটা একাডেমিক ডিসকোর্সের ভেতরে দেখি, তাই না? আপনি বাম হন, আপনার তো মার্ক্সবাদ এমনিতেই পড়া লাগে সব জায়গায়। আমরা কিন্তু ইসলামিক পলিটিক্সও পড়ি। তার মানে প্রত্যেকটা জিনিস আমাদের একাডেমিক তত্ত্বের ভেতরে রয়েছে। ফলে আমি কোনটা সাবস্ক্রাইব করবো ইট ডাজন্ট ম্যাটার। এবং ইউনিভার্সিটির কাছে এটা বিচার্য বিষয় নয়। শিক্ষা যেমন মৌলিক অধিকার, ভিপি পদটা হচ্ছে সবাইকে ধারণ করতে পারে এমন একটা পদ, এটা রেটোরিক্যাল পদ। ফলে আমি তো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে হাজির হয়েছি। আমার সাথে কারোর আদর্শগত দ্বন্দ্ব থাকার কথা নয়। কারণ হচ্ছে যে স্টুডেন্ট লাইফে আমি কোনো আদর্শ সাবস্ক্রাইব করছি না, সবগুলোই তো আমাকে পড়া লাগছে। কোনো আদর্শের ভালো দিক আছে, কোনোটার খারাপ দিক আছে, এই ডিবেটটা আমাদের চলমান থাকবে। এই জায়গাটা, এনভায়রনমেন্টটা আপনারা স্বাধীনতার পরে বাংলাদেশে কখনো দেখেছেন যে কয়েকটা দল মিলে ডিবেট করছে যে আমার পার্টি কেন শ্রেষ্ঠ? আপনি কখনো দেখেছেন ছাত্রদল ব্রিফ করছে কেন তাদের জাতীয়তাবাদ আমাকে বিশ্বাস করতে হবে? কোথাও দেখেছেন এই ডিবেটটা হয়েছে? সেই ডিবেট তারা তৈরি করছে না। আমরা বরং বলেছি যে আমরা যদি ভিপি হতে পারি, আমরা সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে, আমরা যারা পড়ালেখা করতে এসেছি সেই জায়গা থেকে আমরা এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবো ডাকসুকে, যেখানে তারাই ডিবেট করতে পারবে। তাদের যদি ভালো লাগে না আমার এই পার্টির ইশতেহার ভালো লাগছে, আমার এই পার্টির ইডিওলজি ভালো লাগছে, দে উইল সাবস্ক্রাইব। কিন্তু রাষ্ট্রের কাছে যেমন প্রত্যেকটা ছেলে মেয়ে সমান, প্রত্যেকটা নাগরিক সমান, সে ডান বাম কী করে ইট ডাজন্ট ম্যাটার। রাষ্ট্র কিন্তু সবাইকে সমান সুযোগ দেয়। বিশ্ববিদ্যালয়ে এই সুযোগটা দিতে হবে। এর আগে আমরা এটা পাই নাই। আপনারা দেখেছেন যতগুলো রাজনৈতিক দল রয়েছে, ছাত্র রাজনৈতিক দল, তারা এখানে কি করেছে? তারা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। আপনারা ইরান ইস্যুতে এই কথাটা শুনেছেন, তাই না? হিজবুল্লাহর সাথে যখন যুদ্ধ হয় ইসরায়েলে, তখন লোকে কি বলে? হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ। কেউ কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধ বলে না। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা হচ্ছে ওই যে মাদার পার্টিগুলোর একটা প্রক্সি। এখানে তারা কি অধিকারে আন্দোলন করেছে আমি একটু জানতে চাই, তাদের কাছে ওপেনলি জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল করা হয়েছে, প্রত্যেক টার্মে যতগুলো ছাত্র সংগঠন এখানে ইলেকশন করছে, তারা বর্তমানেও কিন্তু এক ধরনের ক্ষমতায় রয়েছে। আপনারা জানেন, এটা ওপেনলি হয়তো জানা যায় না, মানে এটা হচ্ছে ওপেন ট্রুথ আর কি, যে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে ক্ষমতার সাথে কিছুটা সম্পর্কিত। এবং এর আগেও তারা ক্ষমতায় ছিল, তখন তো আমাদের বিশ্ববিদ্যালয়ে তারা হল বানায় নাই। তারা আমাদের জন্য কী নিয়ে এসেছে? যখনই আমরা স্টুডেন্টের কোনো অধিকারের আন্দোলন করেছি, প্রথমে হামলা কারা করেছে? যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো এখানে ছিল। ফলে যেটা বলা যায়, মানে এখানে আমরা বলতে পারি যে তারা স্টুডেন্টের অধিকার বিরোধী আন্দোলন করছে, এক ধরনের অধিকার বিরোধী। আমরা যখনই অধিকারের দাবি করেছি আমাদের উপর হামলা করেছে। তো এটাই যদি তাদের ছাত্র রাজনীতি হয়, তাহলে আমি এটা নিয়ে কী বলবো? এই জায়গা থেকে আমি বলেছি যে আমাদের একটি স্টুডেন্টস অটোনমি দরকার, যে ওই ইউনিভার্সিটি অটোনমিটা হয়েছে। স্টুডেন্টস অটোনমি কি? যে এই পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে আমাদের ভয়েসের দরকার আছে। তারাই মনে করে একমাত্র, যে আপনারা মিডিয়াও যেভাবে তাদের হাইট দিচ্ছেন, আপনারা একমাত্র মনে করেন যে আমাদের ভাগ্য নির্ধারিত হবে এই প্যানেলগুলোর হাত ধরে, আমাদের ভাগ্য নির্ধারিত হবে কোনো একটা ছাত্র সংগঠনের হাত ধরে। ওয়াই? আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদের ভয়েস তৈরি করতে পারি না? আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করবো। দিস ইজ
স্টুডেন্টস অটোনমি। শামীম ভাই, আসলে আপনি কেন এই ডাকসুতে বিপি ক্যান্ডিডেট হলেন এইটা অ্যাকচুয়ালি বলেন। হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং তথ্য। মানে সবাই যেভাবে বলছে আমরা এই উন্নয়ন করবো, আপনারা মনে করেন যে ডাকসু সেকেন্ড পার্লামেন্ট, মানে এটার একটা ফান্ডিং নিয়ে আসার ক্ষমতা রয়েছে। পার্লামেন্ট থেকে কি হয়, কোথায় কোন উন্নয়ন হবে, কোন বাজেট পাস হবে, ডাকসুকে এই ক্ষমতা রয়েছে? তার সাংগঠনিকভাবে এটা নাই। ডাকসু যেটা করতে পারে সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা, এবং ভিপি কিন্তু একটা প্রোটোটিপিক্যাল পোস্ট। আপনারা যখন সাংবাদিক সমিতিতে নির্বাচন করেন, আপনাকে শোডাউন দেন নাকি? দেন না। তার মানে আপনাদের ফেস যে হয় তাকে দেখে বোঝা যায় যে এভারেজ মানুষ কেমন। ভিপি কিন্তু একটা প্রোটোটিপিক্যাল পোস্ট। আপনি দেখবেন যে ইউনিয়ন কী করতে পারে। প্রথমে লেখা আছে যে সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপহোল্ড করবে, সে 24-এর আন্দোলনকে আপহোল্ড করবে, সাথে সাথে ইন্টারন্যাশনালি এই ইউনিভার্সিটিকে প্রেজেন্ট করবে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজেকে যে জায়গায় ফার্স্ট ইয়ারে ইমাজিন করেছিলাম, আমার বিশ্ববিদ্যালয়ের ওই জায়গাগুলোকে আমি অ্যাড্রেস করব। অলরেডি আপনি দেখেছেন আমি যখন এর আগে যতগুলো ডিবেট হয়েছে, বিভিন্ন যাদেরকে নিয়ে আপনারা ডিবেট করছেন, প্রত্যেকে তাদের আদর্শিক লড়াই নিয়ে আলাপ করছে, কেউ একাডেমি নিয়ে আলাপ করছিল না। কিন্তু আমি আসার পরে আমার কাজটা হচ্ছে অ্যাক্টিভিস্ট হিসেবে ডিসকোর্স ক্রিয়েট করা, মানে কোনটা ট্রুথ সেটা দেখায় দেয়া। তার ফলে দেখবেন যে এখন সব নেতারা এটা নিয়ে কথা বলা শুরু করছে। তার মানে এক ধরনের আদর্শিক বুঝে আমার জায়গা থেকে হয়েছে বলে আমি মনে করছি। সো আমি এই কারণে ভিপি পদে এসেছি, যে জায়গাগুলো আছে এটা হচ্ছে রাষ্ট্রের কাছে তুলে ধরা। আপনারা কি কখনো গেছেন আমাদের, আপনারা এখনও যেতে পারেন আমাদের হলগুলোর ওয়াশরুম দেখে আসবেন, এই বিশ্ববিদ্যালয়ে কীভাবে ছেলেমেয়েরা থাকে। আপনারা দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে যান বা জাহাঙ্গীরনগরে যান, কম্পেয়ার করে দেখেন। আমাদের ক্যান্টিনগুলোতে যান, সেখানে বসার এত দুর্গন্ধ যে অনেক ছেলেমেয়ে যারা বাইরে থাকে বা হ্যাবিচুয়েটেড ঢাকার লাইফে, তারা কিন্তু হলে খেতে পারে না। কেন পারেন? এই জায়গায় কিন্তু কোনোদিন মিডিয়া যায় না, যে আমাকেই দেখছেন আপনারা। মানে আপনারা আমাদের ভাগ্যটাকে তুলে দিচ্ছেন পলিটিক্যাল পার্টির হাতে। বাট আমরা 24-এ প্রমাণ করেছি আমাদের কোনো পলিটিক্যাল পার্টির দরকার নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা নিজেরাই নিজেদের ভাগ্য করতে পারি। তো সেই জায়গা থেকে আমি স্টুডেন্ট অটোনমি প্রপোজ করে ভিপি পদে দাঁড়িয়েছি, স্টুডেন্টের প্রোটোটাইপ হতে, যে আমাদের ভিপিরা আমাদের যে কোনো স্টুডেন্ট। আমি একা কেন দাঁড়িয়েছি? কারণ আমাদের যে কোনো স্টুডেন্টের ভেতর লিডিং ক্যাপাবিলিটি আছে, তাই না? শিক্ষা তো লিডার তৈরি করে। আমাদের ছেলেমেয়েরা কি আইবিএ থেকে বেরিয়ে বা এমবিএ করে ইংরেজি থেকে বেরিয়ে তারা কি রাষ্ট্র পরিচালনা করছে না? তারা কি বড় বড় ব্যাংক পরিচালনা করছে না? তাহলে তাদেরকে আগে থেকে ম্যান পাওয়ার ছিল নাকি? তারা তো একাই গিয়েছে তাদের যোগ্যতায়। আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের ভেতরে এই পটেনশিয়ালিটি আছে, হয়তো তারা দাঁড়ায় নাই, আমি দাঁড়িয়ে গেছি। চাপ বলতে আমি যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে আসলে ক্যাম্পেইন করছি, ফলে আমার যে প্রপোজিশন, তাদেরকে এক ধরনের বলেছি তাদের আধিপত্যটা আমি কমাতে চাই। অলরেডি দে আর পাওয়ারফুল। তাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করতে কোনো অসুবিধা নাই, তাদের টাকা পয়সা ফান্ড সবই আছে, তাদের তো ডাকসুর দরকার নাই। এবং তাদের যদি ডাকসুর দরকার হতো, আপনারা জানেন 1990 সালে ইলেকশন হয়েছিল, এই যে ডাকসুর ভেতরে গেলে দেখবেন একটা জাদুঘর রয়েছে, ছোট একটা সুন্দর জাদুঘর। কিন্তু 90 সালে কিন্তু ডাকসু নিজেই জাদুঘরে চলে গেছে। 90-এর পরে যারা ক্ষমতায় আসছে তারাই তো ছিল তখন, তারা ডাকসু কেন করে নাই, তাই না? তারপরে আপনারা দেখেছেন 37 বছর পরে ডাকসু ইলেকশন হয়েছে, তারপর আবারও বন্ধ হয়ে গেছে। তার মানে আমাদের তারা ভয় পায়। তারা নুরু আসার পরে ভয় পেয়েছে, একজন সাধারণ স্টুডেন্ট বিপি হয়ে গেল, তাদের ক্ষমতাতে থাকলো না। এখনও আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে। যারা পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা চেষ্টা করছে যে এখানে যদি আধিপত্য কমে যায় রাজনীতি থাকবে না। তো এই কারণে তারা ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলে আমরা নানা জায়গায় শুনতে পাচ্ছি, গুঞ্জন রয়েছে। তো সেই জায়গা থেকে চাপ তো অবশ্যই অনুভব করছি, কারণ সব পার্টিগুলো আমাদের বিরুদ্ধেই ক্যাম্পেইন চালাচ্ছে, একসাথে মিলে বলা যায়। আমি কি মিনিস্টার? বিশ্ববিদ্যালয়ে কী করবো? আমার কাছে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। আমি অ্যাক্টিভিজম করেছি 19 সালে আমি যখন ভর্তি হয়েছিলাম, তারপর থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে যদি আমার ব্যাচে 4-5 জন লড়াই করে থাকে, আমি একজন। বাট আমি কোনো পলিটিক্যাল পার্টিতে সাবস্ক্রাইব করি নাই, বিকজ আমার পজিশন থেকে এটাই করার উচিত। কেউ কলম দিয়ে করবে, কেউ ওয়েপন দিয়ে করবে। যার ওয়েপনের ট্রেনিং নাই, তাই বলে লেখকদের কি কোনো দাম নাই? অ্যাক্টিভিস্টদের দাম নাই? তাই তো ডিসকোর্সগুলো ক্রিয়েট করে। সো আমি বলতে পারি যে এই রাজনীতিতে আমার বয়স হচ্ছে যেদিন আমি নমিনেশন সাবমিট করেছি, সেখান থেকে শুরু হয়েছে। যে এই ছিল তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো হবে। ঠিক আছে, আপনারা জানেন এটা আমি দেখেছি। বা তারা হচ্ছে নুরুর মতো হতে পারে। আমি দুইটা এক্সাম্পল এখানে দিই। এই যে আন্দোলনটা সংগঠিত হয়েছে, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নুরুল ইসলাম নূর, আমার ডিপার্টমেন্টের বড় ভাই, তার অনেক পরের ঘটনা আমরা দেখব, সেটা নিয়ে আলোচনা না করি। সে যখন ভিপি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে যতবার মার খেয়েছে, তার স্পাইন পর্যন্ত ভেঙে গিয়েছে। কোনো স্টুডেন্টকে তার পাশে দাঁড়িয়েছিল? কোনো ছাত্র সংগঠন দাঁড়িয়েছিল? দাঁড়ায় নাই। একটা মানুষ একা লড়াই করছে। সে যে প্ল্যাটফর্ম ক্রিয়েট করছিল, তার যে ছোট ছোট ভাই ছিল, সেই নাহিদ ভাইরা, আসিফ ভাইরা কিন্তু আজকে এত বড় অভ্যুত্থান সংগঠিত করেছিল। তার মানে একজন মানুষ সব কাজ সঠিক করতে পারে না, উই আর হিউম্যান। বাট আমরা যেটা করতে পারি, একটা ফায়ার জ্বালিয়ে দিতে পারি, একটা প্লেস তৈরি করতে পারি। তো সেই জায়গা থেকে আমি যে চেষ্টাটা করছি, একটা এক্সাম্পল সেট করা, যে আমাদের ভাগ্য আমাদের হাতে তুলে দিতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ, এক্সাম্পল সেট করা। অ্যান্ড সেকেন্ড, আমি বলেছি স্টুডেন্টদের পলিটিক্যাল আধিপত্য থেকে দূরে রাখা। একবার সেট করলে দেখবেন যে এই ইউনিভার্সিটিতে একবার যে এক্সাম্পল হয়েছে, সেটা বারবার রিপিট হয়েছে। সো এক্সাম্পল সেট করাটা আইনের ভাষাও, যখন আপনি কোনো আইন না পান, তখন কিন্তু আগের যে এক্সাম্পল আছে ওটা দিকে বিচার করেন। দ্বিতীয়, আমি যেটা বলেছি প্রধান সমস্যাটা সমাধান করা, সেটা হচ্ছে রাষ্ট্রের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শত্রুতার সম্পর্ক আছে। আপনারা বারবার মনে করেন যে আমরা রাষ্ট্রকে অনেক কিছু দিয়েছি, আমরা অনেক আন্দোলন দিয়েছি, এটা তো আমাদের নাগরিক দায়িত্ব। ছাত্র হিসেবে কী করেছে এই প্রশ্ন আপনারা করেছেন? কয়জন পিএইচডি শিক্ষকের আপনারা ইন্টারভিউ নিয়েছেন তারা বিদেশ থেকে ফেরার পরে, যে আপনি আমাদের দেশ নিয়ে গবেষণা করেছেন, আপনার ফলাফল কী? এটা কেউ জানতে চায় নাই।
সো তার মানে হচ্ছে যে আমরা রাষ্ট্রকে অনেক কিছু দিয়েছি, বিনিময়ে রাষ্ট্র কী করেছে? আমাদের 600 একর জমির এখন 200 একর আমাদের আছে, পুলিশ দখল করে রেখেছে। তারপর আমাদের মিন্টো রোডে শিক্ষকদের আবাসিক স্থল সেটা কি হয়েছে এখন আপনারা দেখবেন, সেখানে মন্ত্রীরা থাকে, অথচ আমাদের শিক্ষকরা আমাদের যেখানে হল বানানোর কথা সেখানে আছে। তো আমাদের দেশে পদ্মা সেতু হয়েছে, এত বড় বড় প্রজেক্ট হয়েছে, ঢাবিতে 10টা হল করে দিলে সমস্যার সমাধান হয়ে যায়। এটুকু করতে পারে নাই, তারা ইচ্ছা করেই করে নাই। রাষ্ট্র আমাদের সাথে শত্রুতা করে আমাদেরকে জিম্মি করে রেখেছে, যাতে করে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না যেতে পারি। এটা আইয়ুব খানের সময় থেকে শুরু হয়েছে, আর এখনও সেটা কন্টিনিউয়াস আছে। এবং যার কারণে আমি মনে করি যে রাষ্ট্রের হাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতে হবে এক ধরনের, এবং আমাদের জমি মুক্ত করতে হবে। পরমাণু কেন্দ্র, বাংলা একাডেমি, এই জমিগুলো আমরা 1921 সালে ভারত সরকারের কাছ থেকে 50 লক্ষ টাকা দিয়ে কিনেছি। 1921 সালে 50 লক্ষ টাকা এখন ইমাজিন করতে পারেন। তো সেই জমির মালিক আমরা। আজকে আমাদের একাডেমিক ক্লাস করার জায়গা নেই, আমরা ক্লাস শেয়ার করে করি। এটাকে চিন্তা করা যায়, একটা ক্লাসরুমে 300 স্টুডেন্ট বসে ক্লাস করে। একটা গণরুমের ছবি আপনারা দেখে থাকবেন বিজয় 71-এ, যেটাতে আমি থাকতাম। সেই গণরুমে একটা রুমে 300 জন থাকে। রোহিঙ্গারাও এর চেয়ে ভালো অবস্থায় ছিল, কারণ তাদেরকে রুম দেওয়া হয়েছে, আমাদের দেওয়া হয় নাই। এটা নিয়ে আমরা কোনো ডিসকোর্স দেখতে পাই নাই। আপনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাকে আপনি বলেন জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান বা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেই ছেলে ছাদে ঘুমাইতো। আপনারা দেখছেন এটা? পুকুর পাড়ে যেয়ে ঘুমাইতো, কারণ তার হলে থাকার জায়গা নাই। SM হলে আপনি দেখবেন বারান্দায় ঘুমাতো, বৃষ্টি হলে তারা ঘুমাইতে পারতো না। তো এই বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র আসলে কী দিয়েছে? রাষ্ট্র শুধু আমাদের থেকে নিয়েছে। আমাদের এখন সময় আমাদের হিসাব বুঝে নেয়ার। সেই জায়গা থেকে আমি মনে করি স্টুডেন্টের এই ডিসকোর্সটা আমি নিয়ে আসবো, এবং রাষ্ট্রের কাছে আমাদের যা প্রয়োজন সেটা আমরা রাষ্ট্রের কাছে জানাবো। আমরা পাই আর না পাই সেটা পরের প্রশ্ন, কিন্তু আমরা ডিসকোর্সটা তৈরি করবো।